কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে শান দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। কোচবিহারের মাটিতে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাগজ ছিঁড়লেন, সুর চড়ালেন। কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি, হয়তো 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলাই করবে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ। আদালতের নির্দেশের পরও বাংলায় চালু হয়নি 100 দিনের প্রকল্পের কাজ। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারের সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিলেন তৃণমূল নেত্রী। 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, 2 মাসে টেন্ডার করে সবকিছু হয় না। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবির বারবারই অভিযোগ করে তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, নিউজ 18 বাংলা। দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বিজেপি ক্ষমতা এলে বাংলার ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে এভাবেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী জেলায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন সীমান্ত নিয়েও। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। বাংলার ভোট ময়দান গরম এসআইআর ইস্যুতে। ভোটার তালিকার নিবিড় সংশোধনকে সামনে রেখে মঙ্গলবার ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না। উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়েছে যার, শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। বিএলওদের বাড়তি টাকা কালকে ছেড়ে দেওয়া হয়েছে। কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। 1 কোটি পুলিশ পাঠাবে, তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন, তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। হিয়ারিং এ ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে।
বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার জেলা, বড় সংখ্যায় রাজবংশীদের বাস। সেই কোচবিহারের সভাতেই সীমান্ত নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রীর গলায়। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করছে, আমরা বিজেপির কাছে মাথা নত করি না। কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না। যতক্ষণ আমরা থাকবো অত সাহস কাউকে আমি দিইনি। 2021-এর বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এদিন কোচবিহারের সভায় মমতার মুখে সেই শীতলকুচির প্রসঙ্গ। শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব? নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস! নিউজ 18 বাংলা। বাঁকুড়া ও পুরুলিয়ায় আদিবাসীদের এসআইআর না করতে উস্কানি। ওড়িশা ও বাঁকুড়া থেকে গ্রেফতার 2। এসআইআর ফর্ম ফিলআপের আবেদন আদিবাসী সংগঠনের। রাজ্য জুড়ে চলছে এসআইআর, কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিলআপ করতে চাননি। কিছু জায়গায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও, কিন্তু আদিবাসীদের অনেকেই ফর্ম ফিলআপ করতে চাননি। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। এরপরই খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। তদন্তে জানা যায় আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হচ্ছে। তার জন্য নাকি 3000 টাকা করে নেওয়া হচ্ছে। ওড়িশার ময়ূরভঞ্জের পুরুনিয়া গ্রামে হানা দেয় বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতার খোঁজ মেলে। বারিকুলের বাসিন্দা সন্তোষ মান্ডিকেও গ্রেফতার করে পুলিশ। এখন এসআইআর এর জন্য মানুষ খুব ব্যস্ত, নিজের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এই সময়ে ওরা কিছু ব্যক্তি ঢুকেছে, গ্রামে গ্রামে বোঝাচ্ছে যে আমরা একটা ফর্ম দিচ্ছি, তাতে 3000 টাকা করে লাগবে এবং আদিবাসী সম্প্রদায়ের নামে আমরা কার্ড তৈরি করে দেবো। এদের বিরুদ্ধে আছে আর্থিক প্রতারণা, যেমন আছে মানুষকে ভুল বোঝানো আছে, এইসব বিভিন্ন ধারাতে কেস হয়েছে। তারা যারা পূরণ এখনো করেনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইআর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। সরকার নথি যদি আমরা সিলিন্ডার করে দিই, শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে, সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব, তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো। ওড়িশা থেকে ধৃত ভবেন্দ্র মারান্ডিকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া আনা হয়েছে। ধৃত দুজনকেই 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খাতড়া মহকুমা আদালত। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে হিঙ্গলগঞ্জের পরিবার। 2025-এর তালিকা থেকে নাম উধাও। এসআইআর ফর্ম পাননি রবীন্দ্রনাথ মণ্ডলের পরিবার। 2002-2016 তালিকায় নাম থাকলেও 2025-এর তালিকায় নাম নেই বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, তাহলে সেই পরিবার এখন কি বলছেন, কি করবেন তারা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন কি? দেখো অনিন্দিতা, এই যে হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের 136 নম্বর
যে বুথ, সেই বুথের যে রবীন্দ্রনাথ মন্ডল এবং তার পরিবার রীতিমতো উদ্বিগ্ন এবং দুশ্চিন্তায় ভুগছে। তার কারণ 2025 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে তাদের নাম আসেনি এবং নাম নেই, এবং যে কারণে এসআইআর এর ফর্ম তারা পায়নি এবং এসআইআর এর ফর্মও ফিল আপ করতে পারেনি, এবং যে কারণে কিন্তু রীতিমতো তারা উদ্বিগ্ন এবং দুশ্চিন্তায় রয়েছে। তারা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ইলেকশন কমিশনের যে পোর্টাল সাইট, সেখানে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছে বেশ কয়েকদিন আগে, কিন্তু তারপরেও কোনো রকম সমস্যার সমাধান হয়নি। তাদের যেটা দাবি যে তাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে এবং তারা 7 পুরুষের বসবাস, তাদের এখানে তাদের পূর্বপুরুষে এখানেই বসবাস করতো এবং সেসব নথিপত্র তাদের কাছে আছে, কিন্তু হঠাৎ 2025 সালে কি করে তাদের নাম এই ভোটার লিস্টের থেকে উধাও হয়ে গেল তারা নিজেরাও জানে না। এবং তাদের দাবি যে অবিলম্বে তাদের এই এসআইআর এর ফর্ম এবং 2025 সালের লিস্টে যাতে তাদের নাম ওঠে তার বিধি ব্যবস্থা ইলেকশন দপ্তরের থেকে করুক, না হলে তারা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছে এবং তাদের এই সমস্যার থেকে সমাধান অবিলম্বে হোক, এমনটাই কিন্তু দাবি করছে। বেশ ধন্যবাদ অনুপম। এই এসআইয়ের জন্য যখন বিএলও সাহেব আমাদের বাড়িতে যান, সবকিছু ভেরিফিকেশন করার পরে উনি বললেন যে আমার লিস্টে নাম নেই, কিন্তু 2002-এ আমার নাম আছে। তার আগেও ছিল, আমাদের পূর্বপুরুষ থেকে এখানে আমাদের বাস, বহু আগের থেকে আমরা ভোট দান করে আসছি। 2002-এ আমাদের নাম ছিল, তারপরেও আমাদের ছিল। এই এসআইআর ফর্ম আসেনি। 2025-এ আমার নাম নেই। কোনো সমস্যার সমাধান কি হয়নি, কিছু আমাদের জানাবেননি। আর তো সময় নেই, এখন কি করব সেটাই চিন্তিত তো বটে। রবীন্দ্রনাথ মণ্ডলের নামে কোনো ফর্ম আসেনি, যার জন্য আমি দিতে পারিনি বা দেইনি। যদি ভবিষ্যতে ফর্ম আসে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। 2024-এর ভোটার লিস্টে নাম আছে, এসআইয়ের ফর্ম ওরা পাইনি, তাই আমরা উপনেতৃত্বের কাছে সংবাদ দিচ্ছি ওদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা আমরা করছি। রেসকোর্সের কাছে দুর্ঘটনা, বেপরোয়া বিলাসবহুল গাড়ি রেসকোর্সের কাছে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। যে ছবি দেখছেন, ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় বিলাসবহুল গাড়ি। গাছে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কিভাবে ঘটলো দুর্ঘটনা এবং গাড়িতে তখন কতজন ছিলেন, তারা এখন কেমন রয়েছেন, কি খবর? দেখো, পিটিএস মোড় থেকে ঠিক ময়দানের দিকে যাওয়ার পথে একদিকে ভিক্টোরিয়া, অন্যদিকে রেস কোর্স রয়েছে, ঠিক তার সামনে একের পর এক ল্যাম্প পোস্টে ধাক্কা। প্রথমে এই ল্যাম্প পোস্টে ধাক্কা মারে গাড়িটি এবং তারপর আবার দূরের দিকে আমরা যদি দেখি যে আরও একটি ল্যাম্প পোস্ট রয়েছে, সেই ল্যাম্প পোস্টটি দুমড়ে মুচড়ে গেছে। এখানে যারা কাজ করছিলেন সাফাইয়ের সেই রকম সাফাই কর্মীরা তারাও আহত হয়েছেন এবং একই সঙ্গে তারা এই যে গাড়ির মধ্যে যে দুজন ছিলেন, জানা যাচ্ছে পুলিশ সূত্রে যেটুকু খবর, সেই পুলিশ সূত্রে খবর যে বাবা এবং ছেলে এই গাড়ির ভেতরে ছিলেন। মহারাষ্ট্রের নাম্বার প্লেটওয়ালা এই গাড়িটি আপাতত পুলিশ তদন্তে নেমেছে। হেস্টিংস থানা এলাকার ঘটনা, হেস্টিংস থানা তদন্তে নেমেছে। কিভাবে এই গাড়ি দুর্ঘটনা হলো, গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি নাকি এই যে তাদের অত্যধিক গতি, অর্থাৎ সেই গতিতেই নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া সেই গতির শিকার হতে হলো এবং কার্যত ছিলেন তারা এখন কেমন রয়েছেন, তাদের কি খবর? গাড়ির ভেতরে ছিল তাদের, গাড়ির ভেতরে দুজন ছিলেন, তাদেরকে হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সাফাই কর্মী তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। আপাতত গাড়ির ভেতরে যারা ছিলেন, যেহেতু বিলাসবহুল গাড়ি, তাই তারা কার্যত প্রাণে রক্ষা পেয়েছেন। যতটা গতিতে ছিল মনে করা হচ্ছে, পুলিশ তদন্তে নামছে যে কতটা গতিতে ছিল এবং কিভাবে এই দুর্ঘটনা। আপাতত তাদের হাসপাতালে, অর্থাৎ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চারজন। খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ বিশ্বজিৎ। নদিয়ার দিকে নজর রাখবো। নদিয়ার রাস্তায় রাশি রাশি ভোটার কার্ড, ফুলিয়ে জাতীয় সড়কে একাধিক ভোটার কার্ড, বস্তায় একাধিক ভোটার কার্ড উদ্ধার। আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন প্রতিনিধি। আমাদের রঞ্জিত, এই এতগুলো ভোটার কার্ড জাতীয় সড়কে কিভাবে এলো এবং সেই ভোটার কার্ডগুলো কোথাকার?
দেখো একেবারে যে শান্তিপুর থানার 12 নম্বর জাতীয় সড়ক ফুলিয়াতে ভোরবেলায় স্থানীয় বাসিন্দা দেখতে পান বস্তা পড়ে রয়েছে এবং তাতে কিছু ভোটার কার্ড বেরিয়ে রয়েছে এবং এরপরে যখন বস্তা করে দেখা হয় চক্ষু চড়ক গাছ সমস্ত ভোটার কার্ডগুলি বসিরহাট এবং সড়কনগর এলাকার এবং এরপরেই স্থানীয় বাসিন্দা জড়ো হতে শুরু করে তার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বস্তা ভর্তি ভোটার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে যে কে বা কারা এতগুলো ভোটার কার্ড বস্তার মধ্যে করে জাতীয় সড়কের পাশে ফেলে রেখে গেছে, সবটাই তদন্ত করে দেখছে। তবে প্রশ্ন উঠছে এতগুলো ভোটার কার্ড একসাথে কারা নিয়ে এলো সেটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সেটাই এই ইতিমধ্যে মুহূর্তে পুলিশ বড় প্রশ্ন এবং তা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। আজ রাজ্যে আরো 5 স্পেশাল রোল অবজারভার। দুপুর 1:30টায় সিইও দফতরে বৈঠক, সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে সোমরাজ, কারা কারা থাকছেন এই বৈঠকে? দেখো দুপুর 1:30টা থেকে স্পেশাল রোল অবজারভারদের নিয়ে মিটিং রয়েছে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পাশাপাশি স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তও থাকবেন এই বৈঠকে। মূলত তুমি জানো যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে 5 জন আধিকারিককে যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত দিল্লিতে তাদেরকে নিয়োগ করা হয়েছে। বিশেষ করে যখন থেকে অভিযোগ এবং নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে আগামী 16ই ডিসেম্বর থেকে, সেই অভিযোগ ও নিষ্পত্তির প্রক্রিয়া যাতে নিখুঁতভাবে করা হয় এবং হিয়ারিং যাতে নিখুঁতভাবে করা হয়, তার জন্য রাজ্যের 5টি ডিভিশনে 5 জন ডেপুটি সেক্রেটারি পর্যায়ের আধিকারিককে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, যারা থেকে এ রাজ্যে থেকে 5টি ডিভিশনে থেকেই বিভিন্ন জেলায় জেলায় কয়েকটি জায়গায় গিয়ে তারা পরিদর্শন করবেন, নজরদারি করবেন এবং প্রয়োজনীয় রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি দেবেন। তারাই আজ কলকাতায় এসে পৌঁছাচ্ছেন সকাল 11টার মধ্যে এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দুপুর 1:30টা থেকে এই বৈঠক হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ। এইআরওকে শোকজ কমিশনের, অপসারিত আধিকারিককে কেন ফের বিএলওর কাজ? বারুইপুর পূর্ব বিধানসভার এইআরওকে শোকজ, পাশাপাশি 2 বিএলওকেও শোকজ করল কমিশন। এসআইআর চলাকালীন এইআরও নিয়ে প্রথম পদক্ষেপ কমিশনের। 8 মাসের শিশুর শ্বাসনালীতে খেলনার অংশ, বিরল এবং জটিল অস্ত্রোপচারের সফল এনআরএস। শ্বাসনালী থেকে বের করা হলো খেলনার অংশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, 8 মাসের শিশুর শ্বাসনালীতে খেলনার অংশ, বিরল ও জটিল অস্ত্রোপচারের সফল এনআরএস। শ্বাসনালী থেকে বের করা হলো খেলনার অংশ। শ্বাসকষ্ট, কাশি নিয়ে ভর্তি করা হয় শিশুকে। ধরা পড়ে যে শ্বাসনালীতে আটকে রয়েছে খেলনার অংশ। তারপর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বিরল এবং জটিল অস্ত্রোপচারের সফল এনআরএস। রিজিড ব্রঙ্কোস্কোপি করে বের করা হলো খেলনার অংশ। প্রত্যন্ত গ্রামের রাস্তায় প্রথম আলো, বসিরহাট সীমান্তের রাস্তায় বাতি স্তম্ভ। ইছামতি ব্রিজ, ঘোজাডাঙ্গা প্রায় 4 কিলোমিটার রাস্তা। এত বছর রাস্তায় কোনো লাইট ছিল না, তবে শেষমেশ সেই দুর্ভোগ কেটে গেল। প্রত্যন্ত গ্রামের রাস্তায় প্রথম আলো, বসিরহাট সীমান্তের রাস্তায় এবার বাতি স্তম্ভ বসলো। ইছামতি ব্রিজ থেকে ঘোজাডাঙ্গা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা এবং এত বছর সেই রাস্তায় কোনো লাইট ছিল না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, কতটা খুশি এলাকার মানুষজন, কি বলছেন তারা? দেখো অনিন্দিতা, এই যে বসিরহাটের যে ইছামতি ব্রিজ থেকে একদম ঘোটাডাঙ্গা সীমান্ত পর্যন্ত যে প্রায় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার যে রাস্তা, বিগত সেই ব্রিটিশ আমলের পর থেকে কিন্তু একদম অন্ধকারাচ্ছন্ন হয়েছিল এবং যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে। আর বিশেষ করে সন্ধ্যার পর এখান থেকে কিন্তু যেসব ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ তারা কিন্তু যাতায়াত করতে পারতো না। তার কারণ যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা, সেখানে ছিনতাইবাজদের একটা বিভিন্ন রকমের ছিনতাই হতো বা বিভিন্ন রকমের ভয় ভীতি কাজ করতো।
রাস্তা অন্ধকার, সেই জন্য এলাকার মানুষ রীতিমতো দুশ্চিন্তায় থাকতো, সন্ধ্যের পরে তারা বাইরে বেরোতো না। কিন্তু এখন হঠাৎ মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগে এই যে 1.7 কোটি টাকায় এই যে লাইট বসেছে এবং গত এতেই দুর্ভোগ কয়েকদিনের কাটলো মধ্যে বাসিন্দাদের। ধন্যবাদ অনুপম। খুব আনন্দিত আমরা। অনেক রাস্তায় চুরি ছিনতাই হতো, সন্ধ্যের পরে আমাদের বাচ্চা কাচ্চায়, আমার মেয়ে ছেলে পড়তে যাওয়ার সময় খুব সমস্যার মধ্যে পড়তে হতো, চুরি ছিনতাই হতো। এই আলোটা দিয়ে আমরা খুব উপকৃত। টোটাল ঘোষাডাঙ্গা থেকে বসিরহাট পর্যন্ত সমস্ত মানুষ উপকৃত। 4.2 কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় 1,07,00,000 টাকা ব্যয়ে এই নতুন আলোক স্তম্ভ নির্মিত হয়েছে এবং এলাকা আলোয় ঝলমল করছে। এলাকার মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। পুরো আন্ডারগ্রাউন্ড কেবলিং সিস্টেম, ঝড় বৃষ্টি বাদলা তার কেটে লাইট অফ হওয়ার কোনো সম্ভাবনা যাতে না থাকে।